নীলিমা নিলয়ের দিকে তাকিয়ে আবার নিভাকে বলল, পাপাকে দেখে রেখো মা। তোমার পাপা খুব একা হয়ে যাবে আমি না থাকলে। তুমিই হবে ওর বেঁচে থাকার শক্তি। 1.5 বছরে নিপা বড় বড় চোখে তার মায়ের কথাগুলো শুনছিল। সে হয়তো সব বুঝছিল না, কিন্তু মায়ের গলার সেই করুণ সুর তার ছোট্ট মনেও ভয় ধরিয়ে দিচ্ছিল। নীলিমা যখন নিভাকে শেষবারের মতো একটা লম্বা চুমু দিয়ে বুক থেকে সরিয়ে নিল, সে শুধু দেখছে তার মায়ের চোখ দিয়ে জল পড়ছে। সে তার ছোট ছোট হাত দিয়ে মায়ের চোখের জল মুছিয়ে দেওয়ার বৃথা চেষ্টা করলো, আর আধো আধো গলায় বলল, মা, তোমার চোখে টানে কেন? নীলিমা যেন বুক চেরা এক দীর্ঘশ্বাস ফেলল। সে নিভাকে আবার নিলয়ের কোলে দিয়ে আকাশের দিকে হাত বাড়ালো। নীলিমার এই শেষ বিদায়ের সুরের মতো কথাগুলো শুনে কেবিনের ভেতর এক ভারী স্তব্ধতা নেমে এলো। সবুজ যে একটু আগে গালি দিচ্ছিল, সেও মুখ ফিরিয়ে চোখ মুছল। আকাশ, নিলয়, রোদ, আজিজ, এমনকি কঠিন হৃদয়ের মার্গ পর্যন্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সবার চোখের কোণে তখন নোনা জল। এক মায়ের তার সন্তানের জন্য এই অন্তিম আকুতি, সেখানে উপস্থিত সবার বুকটা যেন পাথর করে দিয়েছে। নিলয় দ্রুত নিভাকে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে নীলিমাকে স্ট্রেচারে তুলতে সাহায্য করলো। সময় কম, অথচ সামনে এক অজানার পথে যাত্রা। অ্যাম্বুলেন্সের দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। বাইরের পৃথিবীর কোলাহল চাপিয়ে এখন শুধু সাইরেনের সেই বুক চেরা হাহাকার। অ্যাম্বুলেন্সের ভেতর এক পাশে স্ট্রেচারে শুয়ে আছে নীলিমা। তার নাকে অক্সিজেনের মাস্ক, পাশে পাথরের মতো বসে আছে নিলয়। তার এক হাতে ধরা নিভা, আর অন্য হাতে শক্ত করে ধরা নীলিমার বরফ শীতল হাতটা। উল্টো দিকে সিটে বসে আছে আকাশ, নীলিমার বাবা আর সবুজ। বাকিরা মার্কো, আজিজ, রোদ আর নীলিমার ভাইয়েরা পেছনে দুটো গাড়িতে অ্যাম্বুলেন্সকে অনুসরণ করছে। পুরো রাস্তা যেন আজ নীলিমার জন্য থমকে গেছে। অ্যাম্বুলেন্সের ভেতরে নীলছে আলোয় নীলিমার মুখটা আরও ফ্যাকাশে লাগছে। সে অক্সিজেনের মাস্কের ভেতর দিয়ে অস্পষ্ট স্বরে কিছু বলার চেষ্টা করলো। নীলয় মাস্কটা একটু সরিয়ে কান পেতে শুনল। নীলিমা ভাঙ্গা গলায় ফিসফিস করে বলল, নিলয়, কথা দিয়েছিলে সব সত্যি বলবে, এখন বলো। নিলয় একবার আকাশের দিকে তাকালো। আকাশ জানালার বাইরে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেল। সে জানে এই মুহূর্তটা এড়ানো আর সম্ভব নয়। সবুজ তখন নিজের চোখের জল মুছে নিলয়ের দিকে তাকিয়ে ইশারা করল, বলেই দে নিলয়, তোর মনের ভেতরে আর কোনো মেঘ রাখিস না। অ্যাম্বুলেন্সের নীলচে আলোয় আকাশের মুখটা এখন পাথরের মতো শক্ত। সে জানালার পর্দাটা একটানে সরিয়ে বাইরের খুঁতখুঁটে অন্ধকারের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে এক তাচ্ছিলের হাসি ফুটে উঠল, যা দেখে নীলিমার বুকটা কেঁপে উঠল। আকাশ খুব শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় বলতে শুরু করলো, নীল, এই পৃথিবীতে 2 ধরনের অপরাধ আছে। একটা অপরাধ যেটা সবাই দেখতে পায়, যেটার জন্য আদালত আছে, পুলিশ আছে, আর লোকই ছিছি করে। কিন্তু অন্য একটা অপরাধ আছে নীল, যেটা খুব সন্তর্পণে লুকিয়ে লুকিয়ে সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিকড় ঘিরে বসে। সে অপরাধের কোনো ডায়েরি থানায় হয় না, কারণ সেখানে টাকার জোরে আইন কেনা যায়। আর সে অপরাধের শিকার হয়ে যারা বলির পাঠা হয়, তাদের চিৎকার শোনার মতো কেউ থাকে না। সেসব পিশাচদের বিচার করার ক্ষমতা কোনো সাধারণ মানুষের নেই। তাই আমাদের মতো জমদূতের জন্ম হয়। আমাদের কাছে অপরাধের সাজে কেবল একটাই, আর তা হলো মৃত্যু। আকাশের গলা স্বরে তখন এক অদ্ভুত হিমশীতল তেজ। সে সোনালির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আবার বলল, লোকে আমাদের খনি ভাবে, ভাবুক। যারা অন্ধকারকে পাহারা দেয় তাদের গায়ে একটু কালি তো লাগবে। সমাজ যখন দেখে কোনো অপরাধে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে অর্থ এসে আসছে, তখন আমাদের মতো অন্ধকার মানুষের প্রয়োজন হয়। আমরা কোনো নিয়ম মানি না, কোনো সংবিধান আমাদের সাজা দিতে পারে না। আমরা খনি নই নীল, আমরা হলাম সে আদিম অন্ধকার যা আলোকে রক্ষা করার জন্য নিজের অস্তিত্ব বিসর্জন দিয়েছে। আমরা সে অদৃশ্য দেয়াল যার ওপাশে কেউ শান্তিতে নিঃশ্বাস নেয়। আকাশে সেই পাথুরে গম্ভীর কথায় রেশ কাটতে না কাটতেই সবুজ বলতে শুরু করলো। তার চোখে এখন সেই চেনা ফাজলামি নেই, বরং এক অন্যরকম তেজ খেলা করছে। সে নিজের শার্টের কলারটা একটু ঢিলে করে নীলিমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করলো, আর তোর কি মনে হয় নীল, নিলয় নেভি অফিসার হিসেবে শুধু সমুদ্রের ঢেউ গুনতে মাছ ধরিয়ে বেসে থাকে? না রে বোন, ও যখন সাদা ইউনিফর্ম পরে সমুদ্রের উপর বেসে থাকে, তখন ও শুধু জলসীমা পাহারা দেয় না। ও হলো সেই শিকারী যে জানে জলের তলায় কোন শয়তানরা দেশের দিকে এগোচ্ছে। সমুদ্রের সেই সব গভীরতা যেখানে কোনো আইনের হাত পোছায় না।
সেখানে নিলয় নিজের হাতে বিচার শেষ করে। ও যখন কোনো অপারেশন চালায় তখন কোনো হেডকোয়ার্টার খবর যায় না, কারণ ওটা সরাসরি জসিম তালুকদারের নির্দেশ, যিনি এই অদৃশ্য বাহিনীর আসল মাথা। সবুজ একটু থেমে নিলয়ের দিকে ইশারা করে আবার বলল, নিলয়কে তুই পাপি পাবিস, কিন্তু ও যখন রাত্রে অন্ধকারে উত্তাল সমুদ্রের নরকে পিসারদের সাথে লড়ে, তোদের শান্তি কিনে আনে, তখন তার কোনো সাক্ষী থাকে না। ও নেভি অফিসার হিসেবে সমুদ্রে বাসে, কারণ ওটা ওর শুধু পেশা নয়, ওটা ওর সেই ছদ্মবেশ যার আড়ালে ও দেশের শত্রুদের জ্যান্ত কবর দেয়। ও যখন মাঝ সমুদ্রে রক্তে খেলা খেলে ফেরে, তখন তুই ওকে গালি দিস, অথচ সেই গালির দাগ ধুয়েও পরদিন আবার হাসি মুখে তোদের আগলে রাখে। এই শান্ত ছেলেটা যে কতটা হিংস্র হতে পারে তা শুধু এই গভীর সমুদ্র আর তার ভেতরের লাশগুলো জানে। নিলয় তখন নীলিমার হাতটা আরো শক্ত করে ধরে নিচের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, কিন্তু তার জল ছিল শক্ত। নীলিমা বুঝতে পারল সে যাকে এতদিন শুধু একজন স্বামী আর অফিসার ভেবেছিল, সে আসলে এক অদৃশ্য যুদ্ধের সেনাপতি। অ্যাম্বুলেন্সের ভেতরে অক্সিজেনের শো শো শব্দ আর সাইরেনের বুক চেরা আর্তনাদের মাঝে নিলয় নীলিমার ফ্যাকাশে হাতটা নিজের হাতের মুঠোয় পিষে ধরল। তার চোখের মায়া এখন উবে গিয়ে এক অদ্ভুত নিষ্ঠুর তেজ খেলা করছে। নিলয় নীলিমার চোখের উপর চোখ রেখে একদম নিচু কিন্তু পাথুরে গলায় বলতে শুরু করলো, নীলা, তুই সারা জীবন শুধু আমায় ঘৃণা করলি, পাপী আর রাক্ষস ভেবে দূরে সরিয়ে রাখলি। আজ তবে তোর এই তথাকথিত ভালো মানুষ ভাই আর বন্ধুদের আসল রূপটাও শুনে যা। তুই যাকে শুধু আমুদা পাইলট ভাবিস, সে সবুজের আসল রূপটা জানিস? ও যখন 1000 ফুট উপর থেকে বিমান ওড়ায়, তখন ও শুধু মেঘ দেখে না, ও উপর থেকে দেশের সেই সব রন্ধ্রপথের ওপর নজর রাখে যেখান দিয়ে বিষাক্ত ড্রাগস আর মরণাস্ত্র ঢোকে। ওর বিমানের রাডারে এমন সব সিগন্যাল ধরা পড়ে যা সাধারণ গোয়েন্দা সংস্থাও পায় না। সবুজ হলো আমাদের দ্য শ্যাডো উইংয়ের আকাশের চোখ। ও ওপর থেকে যখন টার্গেট ফিক্সড করে দেয়, তখন নিচের মাটিতে থাকা শয়তানদের পালাবার কোনো রাস্তা থাকে না। নিলয় একটু থামলো। জানালার পাশে বসা আকাশের দিকে একটা তাচ্ছিলের হাসি ছুড়িতে আবার নীলিমার দিকে ফিরল। আর আকাশ, তুই তো ওকে শুধু একজন দাগী আসামি হিসেবেই চিনিস। লোকে ওকে ক্রিমিনাল ভাবে, কিন্তু সেই রেকর্ডটা জেনে শুনেই সাজানো হয়েছিল নীল, যাতে ও অপরাধ জগতের একদম গভীরে শিকড় পর্যন্ত ঢুকতে পারে। ওর আসল পরিচয়টা এই দেশের সীমানার চেয়ে অনেক বেশি বিস্তৃত। আকাশ আলেকজান্দ্রীয় সরকারের সে স্পেশালি ইন্টেলিজেন্স ব্যুরোর একজন দুর্ধর্ষ আন্ডার কভার এজেন্ট। যখন কোনো বড় পাচারকারী চক্র বা টেরোরিস্ট গ্রুপের শিকড় বিদেশের মাটিতে পৌঁছায়, তখন আলেকজান্দ্রিয়া হেডকোয়ার্টার থেকে আকাশের কাছে গ্রিন সিগন্যাল আসে। ও হলো আমাদের এই ইউনিটের মস্তিষ্ক। ও যখন কোনো ক্লিনিক অপারেশন চালায়, তখন কোনো রক্ত বা লাশের চিহ্ন পর্যন্ত পুলিশ খুঁজে পায় না। নিলয় নীলিমার অক্সিজেন মাস্কের খুব কাছে মুখ নিয়ে চরম সত্যিটা হিসিয়ে বলল, আমরা জসিম তালুকদারের তৈরি করা সেই জমদূত নীল, যাদের ট্রেনিং দেওয়া হয়েছে কেবল বিনাশ করার জন্য। উনি কেবল আমাদের অভিভাবক নন, তিনি এই অদৃশ্য মৃত্যুর কারিগরদের সেনাপতি। আমরা ছোটবেলা থেকে এমনভাবে গড়ে উঠেছি যাতে সমাজের এই পিচাসদের জমদূত হতে পারি। তুই যাকে ঘৃণা করেছিস নীল, সে আসলে এই রাষ্ট্রের এক অদৃশ্য ঢাল, যে আয়নার আড়ালে থেকে তোদের আলোকে রক্ষা করার জন্য নিজের গায়ে সারা জীবন কালি মেখেছে। বল নীল, এখন কি আমাকে তোর রাক্ষস মনে হয়, নাকি মনে হয় আমি সেই অন্ধকার যা না থাকলে তোদের এই আলোর কোনো অস্তিত্ব থাকতো না? নীলিমা পলক্ষীন চোখে নিলয়ের দিকে তাকিয়ে রইল। অ্যাম্বুলেন্সের নীল আলোয় নিলয়ের এই হিংস্র আর তেজস্বী রূপ দেখে তার বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে গেল। সে এতক্ষণ যাদের সাধারণ মানুষ ভেবে ঘৃণা করেছে, তারা আসলে এক একটি জীবন্ত আগ্নেয়গিরি, যারা নিজেদের অস্তিত্ব বিসর্জন দিয়ে তাকে আর তার সন্তানকে আগলে রেখেছে। অ্যাম্বুলেন্সের সাইরেনটা বাইরের নির্জনতাকে চিরে এগিয়ে চলেছে। আকাশ এবার সিট ছেড়ে একটু ঝুঁকে এলো নীলিমার দিকে। তার চোখের মণি দুটো যেন আগুনের ভাটার মতো জ্বলছে। জানালার কাছ দিয়ে আসা রাস্তার হালকা আলোয় তার মুখটা আরও ভয়ঙ্কর দেখাচ্ছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে তার বাবা সেই অন্ধকার ইতিহাসের পাতা খুলল, যা আজ পর্যন্ত কেউ জানতো না। আকাশ খুব নিচু কিন্তু ধারালো গলায় বলতে শুরু করলো, নীল, তুই তো জসিম তালুকদারকে শুধু একজন আদর্শ বাবা আর সমাজসেবক হিসেবে দেখলে,
কিন্তু ওনার এই শান্ত চেহারার নিচে যে কতটা রক্ত আর বারুদের ইতিহাস আছে তা তুই কল্পনা করতে পারবি না। বাবার বয়স তখন মাত্র 19 কোটি। আমার দাদা বাবাকে পাঠিয়েছিলেন ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য, কিন্তু ফ্রান্সের সে আন্ডারগ্রাউন্ড দুনিয়ায় বাবা প্রথমবার রক্তের স্বাদ পেয়েছিলেন। সেখানে তিনি এক আন্তর্জাতিক সিক্রেট এজেন্সির নজরে পড়েন, যারা অন্ধকার দিয়ে অন্ধকার মোছার কাজ করত। আকাশ একটু থামলো, যেন সেই পুরনো দিনের দৃশ্যগুলো তার চোখের সামনে ভাসছে। সে আবার বলতে শুরু করলো। বাবা যখন ফ্রান্স থেকে ফিরলেন তখন তিনি আর সেই শান্ত জেসন তালুকদার ছিলেন না। তিনি হয়ে উঠেছিলেন এক দুধর্ষের শিকারী। তার যৌবনের সেই দিনগুলো কেটেছে এমন সব হিমশীতল অপারেশনে যেখানে শত্রুর লাশ খুঁজে বড় কোনো রাস্তা থাকতো না। জেসন তালুকদার যখন ফ্রান্সে ছিলেন তখন তিনি ইউরোপের এক বড় মাফিয়া চক্রের শিকড় উপরে ফেলেছিলেন, আর সে বীরত্বের পুরস্কার হিসেবেই তিনি দ্য শ্যাডো উইংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করার দায়িত্ব পান। তিনি আমাদের এমনভাবে গড়েছেন যাতে আমরা সাধারণ মানুষের ভিড়ে বেঁচে থাকা একজন জমদূত হতে পারি। আকাশের গলার স্বর এবার আরো হিংস্র হয়ে উঠল। বাবা আমাদের শিখিয়েছেন, আগে আঘাত করো, বেচার পরে হবে। আমরা জসিম তালুকদারের সেই রক্ত যা ফ্রান্সে জন্মেছিল আর এ দেশে এসে অদৃশ্যের সাম্রাজ্য করেছে। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে কোনো চিহ্ন না রেখে অপরাধীকে নরকে পাঠাতে হয়। আজ তোকে এই সত্যিটা বলছি নীল, কারণ জসিম তালুকদার কোনো সাধারণ মানুষ নন। তিনি হলেন এই দেশের সে অদৃশ্যের সম্রাট, যারা এক ইশারায় রাতের অন্ধকার আরো ঘনীভূত হয়। আমাদের এই হিমশীতল রক্ত জসিম তালুকদারেরই দান, যিনি যৌবনের সে উত্তাল সময়ে নিজের হাত রক্তে রাঙিয়ে আজকের এই শান্তিটুকু কিনেছেন। নীলিমা বড় বড় চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। তার কাছে মনে হলো সে আজ এক মস্ত বড় এক গোলক ধাঁধায় ঢুকে পড়েছে, যেখানে জসিম তালুকদার থেকে শুরু করে নীলয় আকাশ সবুজ সবাই এক একটি হিংস্র ইতিহাসের অংশ। কৃষ্ণনগর হাইওয়ে পার হয়ে রানাঘাট চকদাও ছড়িয়ে 34 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে পাগলের মতো ছুটে চলেছে অ্যাম্বুলেন্স। সাইরেনের শব্দটা যেন আজ এক আর্তনাদ হয়ে আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছে। নীলিমার অবস্থা ক্রমশ বেগতিক হয়ে উঠছে। নাকে অক্সিজেন মাস্ক থাকা সত্ত্বেও তার বুকটা কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। নীলিমার বাবা মেয়ের মাথায় হাত রেখে অঝরে কেঁদে চলেছেন, আর নীলই পাথর হয়ে নীলিমার হাতটা চেপে ধরে আছে, যেন হাত ছেড়ে দিলে নীলিমা কোনো অতল গহ্বরে হারিয়ে যাবে। অ্যাম্বুলেন্সের ভেতরকার গুমোট যন্ত্রণা আর বাইরের গতি কোনোটাতেই কাজ হচ্ছে না। নীলিমার শরীর আর সায় দিচ্ছে না। অবস্থা এতটাই আশঙ্কাজনক, সে কলকাতা পর্যন্ত পৌঁছানো ঝুঁকি নেওয়া সম্ভব হলো না। তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ঘুরিয়ে নেওয়া হলো কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতালে। এমার্জেন্সি ওয়ার্ডে নীলিমাকে ঢোকানোর পর বাইরের করিডোরে একরাশ হতাশা আর বুক ভরা আতঙ্ক নিয়ে দাঁড়িয়ে আছে সবাই। নিভাকেও সাথে নিয়ে আসতে হয়েছে, বাড়িতে রেখে আসার মতো কেউ নেই। আর এই এক সপ্তাহ হলো তারা ফ্রান্স থেকে ফিরেছে। মা বাবা ছাড়া এই ছোট্ট মেয়েটা আর কাউকেই তেমন চেনে না। নিভা তার পাপা অর্থাৎ নীলের বুকের মধ্যে লেপ্টে আছে। 1.5 বছরের ছোট্ট শরীরটা দিয়ে সে অনুভব করতে পারছে নীলয়ের হৃৎপিণ্ডটা অস্বাভাবিক জোরে ধকধক করছে। নিবার বড় বড় চোখে এক অজানা আতঙ্ক। সে বুঝতে পারছে না তার মাকে নিয়ে সবাই কেন এমন করছে, কেন মা অমন করে শুয়ে আছে আর সবাই কাঁদছে। তাকে বলা হয়েছিল একটা ছোট্ট ভাই আসবে, তাই কি ভাই তার মাকে এত কষ্ট দিচ্ছে? নিভা নীলয়ের শার্ট খামছে ধরে আধো আধো গলায় ফিসফিস করে বলল, পাপা পাইটাই না, মাকে বলো পাইয়ে ফেলে দিতে। মা শুধু তোলা তুক, পাইকে বলো মাকে কষ্ট না দিতে। অবুঝ মেয়ের এই বুক চেরা আকুতি শুনিয়ে নীলয়ের কলিজা যেন ছিঁড়ে এলো। যে সন্তান এখনো পৃথিবীর আলো দেখেনি তার জন্য মায়া, আর যে নীলিমা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার জন্য হাহাকার। এই দুয়ের মাঝে পড়ে নীলয় যেন এক জীবন্ত লাশে পরিণত হলো। সে নিভাকে আরো শক্ত করে নিজের বুকের সাথে পিষে ধরল। তার চোখ দিয়ে তখন টপ টপ করে জল গড়িয়ে পড়ছে নিভার চুলে। নীলয়ের মনে হলো এই মুহূর্তে যন্ত্রণা কোনো অস্ত্র বা কোনো শ্যাডো উইংয়ের তেজ দিয়ে কমানো সম্ভব নয়। করিডোরের উপাশে আকাশ আর সবুজ দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এই প্রথমবার এই অজেয় যমদূতরা প্রকৃতির এক অমোঘ নিয়মের সামনে নিজেদেরকে বড্ড অসহায় বোধ করছে। কিচেনে বীরের বাটি পড়ার বিকট শব্দ হতে মেঘলা চিৎকার করে উঠল। খুন্তি হাতে নিয়ে সে তড়িঘড়ি করে ড্রয়িং রুমের দিকে দৌড়ে আসতে আসতে বলতে লাগলো, বীর যদি আজ আবারও তরকারি নষ্ট করেছিস
তবে বাপ বেটা দুজনকে একসাথে ন্যাংটো করে ল্যাম্প পোস্টে বেঁধে পিটাবো আমি। বীর, একদম নড়বি না। মেঘলা যখন হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো দেখলো বীর তখনও টার্জানের মতো টেবিল ক্লথটা ধরে ঝুলে আছে। তার পা তখনও মাটিতে পৌঁছায়নি। মেঘলার আগে গজগজ করতে করতে বীরের দিকে এগোতে চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ডাইনিং টেবিলের পাশে মেঝেতে পড়ে থাকা পানির ওপর তার পা পড়ল। ওরে বাবা গো বলেই মেঘলা সজোরে আছাড় খেলো মেঝেতে। মাকে অমন ধরম করে পড়তে দেখে বীরের কলিজা শুকিয়ে গেল। সে ভয়ে এক ঝটকে টেবিল ক্লথ ছেড়ে দিয়ে সুরসুর করে নিচের চেয়ারে গিয়ে বসে পড়ল। কিন্তু বিপদ তাতে কমল না। টেবিল ক্লথ টান লাগিয়ে ডালের গরম বাটিটা কিনারে চলে এসেছিল, সেটা সরাসরি গিয়ে পড়ল মেঝেতে পড়ে থাকা মেঘলার পেটের এক পাশে। আহ মাগো, পুড়ে গেলাম। মেঘলা যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। বীর এবার ভয় পেয়ে চিৎকার করে উঠল। মা, মা। সে চেয়ার থেকে নেমে দৌড়ে মায়ের দিকে যেতে চাইল। ঠিক সেই সময় ওয়াশরুম থেকে বেরিয়ে আসছিল জ্যোৎস্না। মেঘলাকে ওভাবে যন্ত্রণায় ছটফট করতে দেখে সে এক মুহূর্ত দেরি করলো না। সে দ্রুত গিয়ে মেঘলাকে আগড়ে ধরলো আর বীরকে কড়া স্বরে বলল, বীর, একদম এদিকে আসবি না। এখানে গরম ডাল পড়ে আছে, পা পুড়ে যাবে তোর। যা, ফুপুদের ডাক। বীর কাঁদতে কাঁদতে পাশে ঘরে থাকা রাত্রি আর চাঁদের কাছে দৌড়ে গেল। পুপি, পুপি, মা পড়ে গেছে। মায়ের গায়ের উপর গরম ডাল পড়েতে। রাত্রি আর চাঁদ হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে ঢুকে দেখলো মেঘলাকে ধরে একটা জায়গায় বসিয়ে রাখা হয়েছে, কিন্তু জ্যোৎস্না সেখানে নেই। তারা হকচুকে এদিক ওদিক তাকাতে দেখলো জ্যোৎস্না ওয়াশরুম থেকে এক বালতি আর মগ নিয়ে ঝড়ের গতিতে ছুটে আসছে। জ্যোৎস্না এসে কোনো কথা না বলে মেঘলার শাড়ির আঁচলটা একটু সরিয়ে যেখানে গরম ডাল পড়েছিল সেখানে মগে করে পানি ঢালতে শুরু করলো। তার চোখে মুখে এক অদ্ভুত তৎপরতা। সে জানে এই মুহূর্তে একটুকু দেরি মানেই চামড়া পুড়ে যাওয়া। মেঘলা যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে জ্যোৎস্নার হাতটা শক্ত করে ধরে রইল। রাত্রি আর চাঁদ অবাক হয়ে জ্যোৎস্নার এই উপস্থিত বুদ্ধি আর সেবা দেখছিল। যে মেয়েটা সবসময় একটু আড়ালে থাকে, আজ সেই মেঘলার সবচেয়ে বড় রক্ষাকর্তা হয়ে দাঁড়িয়েছে। সবাই যখন মেঘলার পুরো জায়গাটা নিয়ে ব্যস্ত, ঠিক তখনই মেঘলার ব্যথায় কুকড়ে গিয়েও হঠাৎ চিৎকার করে উঠল। বীর, না, একদম না। সবাই চমকে পেছন ফিরে তাকাতে দেখলো ছোট্ট বীর থেকে মোটরে মোটা পাইপটা টেনে টেনে নিয়ে আসছে। তার দু চোখে জল, কিন্তু মনে জেদ। মায়ের গা পুড়ে গেছে, সে পাইপ দিয়ে পানি ঢেলে মায়ের কষ্ট কমিয়ে দেবে। মেঘলা বারণ করছে ঠিকই, কিন্তু বীরের তখনও কোনো হুঁশ নেই। সে পাইপের মুখটা সোজা মেঘলার দিকে তাক করে পানির সুইচ অন করে দিল। মোটরের পাইপ থেকে প্রচণ্ড বেগে পানি ছিটকে এসে সরাসরি মেঘলার পোড়া জায়গায় লাগলো। ডাল পরে যেখানে চামড়াটা লালচে কালো হয়ে এসেছিল, পানির তোরে সেই মরা চামড়া ধুয়ে গিয়ে সাদা ফ্যাকাশে হয়ে গেল। মেঘলা যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে সহ্য করলো। তার শরীর কাঁপছে। রাত্রি দ্রুত গিয়ে মোটরের সুইচটা বন্ধ করে দিয়ে এলো। রাগ সামলাতে না পেরে চাঁদ এগিয়ে গিয়ে বীরের পিঠে ধপ করে একটা বসিয়ে দিল। ফাজিল ছেড়ে, মা এমনিতেই ব্যথায় মরছে, তার উপরে এত জোরে পানি দেয় কেউ? বীরকে এর আগে কেউ কোনোদিন গায়ে হাত তোলেনি। নিজের ফুপির হাতে মায়ের খেয়ে সে অপমানে আর কষ্টে হাওয়া করে কেঁদে উঠল। রাগের চোটে সে দাপাদাপি শুরু করলো। হাত পা ছুঁড়ে মেঝের উপর গড়াগড়ি খেতে খেতে কাঁদতে লাগলো। জ্যোৎস্না পরিস্থিতি সামাল দিতে বলল, মেঘলাকে এখনই ডাক্তার দেখানো দরকার, অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। চাঁদ তখন রোদকে ফোন করলো। রোদ ফোন তুলতে ওপাশ থেকে খুব বিচলিত গলায় জানালো সে এখন কল্যাণী JNM হাসপাতালে আছে। নিনিমার অবস্থা খুব সংকটজনক, তাই সে এখন ফিরতে পারবে না। সে পরামর্শ দিল স্থানীয় কোনো ডাক্তারকে ডেকে মেঘলাকে দেখাতে। এদিকে বীরের কান্না কে থামায়। সে অপমানে আর আগে নিজের গায়ের জামা প্যান্ট সব টেনে খুলে এক কোণে ছুঁড়ে মারল। তারপর পুরো ন্যাংট হয়ে উপর হয়ে শুয়ে মেঝে চাপড়ে কাঁদতে থাকলো। কেউ তাকে শান্ত করতে পারল না। খবর পেয়ে জসিম তালুকদার আর রানী বেগম ডাক্তার নিয়ে দ্রুত ফ্ল্যাটে এলেন। ডাক্তার মেঘলার পোড়া জায়গাটা পরিষ্কার করে ড্রেসিং করে দিলেন এবং কিছু মলম দিয়ে বললেন, চামড়াটা অনেকটা উঠে গেছে, কয়েকদিন একটু সাবধানে থাকতে হবে, ঘষা যেন না লাগে। ডাক্তার যখন চলে গেলেন তখনও বীরের সেই দশা। ন্যাংটো পুঙ্গই হয়ে সে চার হাত পা ছড়িয়ে কেঁদে যাচ্ছে। জসিম তালুকদার নাতিকে ওভাবে দেখে কাছে গিয়ে কোলে তুলে নিলেন, আদর করে বললেন, কি হয়েছে দাদুভাই, এমন করে কেন কাঁদছো? ছি, কেঁদো না সোনা। বীর ডুকরে কেঁদে উঠে নালিশ করলো, ফুপি, ফুপি মেলেতে। রানী বেগম রেগে গিয়ে চাঁদকে বললেন, কেন মেরেছিস আমার রাজপুত্রকে? দেখ তো বাচ্চাটা কেমন করছে। জ্যোৎস্না এতক্ষণ হাসি চেপেছিল, সে আবার হেসে ফেল। রানী বেগমকে উদ্দেশ্য করে বলল,
জানো মা, ও রেগে সব জামা প্যান্ট খুলে টান মেরে দিয়ে ওভাবে ন্যাংটো হয়ে গেছে, কিছুতেই জামা প্যান্ট পরছে না। জসিম তালুকদার এবার শব্দ করে হেসে উঠলেন, নাতির দিকে তাকিয়ে বললেন, হবে না কেন, রক্তের ফলে কথা। ওর ভাবো তো, ছোটবেলা রেগে গেলে প্রথম কাজ করতো জামা প্যান্ট খোলে ল্যাংটা হয়ে যাওয়া, তারপর সে কি কান্না, বাপ বেটা একদম একই হয়েছে। জসিম তালুকদারের কথা শুনে ড্রয়িং রুমের ঘুমট পরিবেশটা এক নিমিষেই হালকা হয়ে গেল। মেঘলা ব্যথার মাঝেও মুচকি হাসলো। সবার মুখে তখন একটাই কথা, বাপকে বেটা। কল্যাণী JNM হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডের সামনের করিডোরটা এখন শ্মশানের মতো নিস্তব্ধ। নীলিমাকে ভেতরে নিয়ে যাওয়ার পর থেকে সময় যেন থমকে গেছে। করিডোরে সাদা বাতিগুলোর নিচে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে দেখে মনে হচ্ছে তারা এক একটা পাথরের মূর্তি। কারোর মুখে কোনো কথা নেই, শুধু চোখের কোণে জমাট বাঁধা নোনা জল আর বুক চেরা দীর্ঘশ্বাস। নীলই করিডোরের এক কোণে নিভাকে বুকে জড়িয়ে বসে আছে। 1.5 বছরে নিভা এখন ক্লান্তিতে বাবার কাঁধেই ঘুমিয়ে পড়েছে। তার ছোট্ট হাত দুটো এখনো শক্ত করে নীলয়ের শার্ট খামচে ধরে আছে, যেন ঘুমের ঘরেও সে তার বাবাকে হারাতে চায় না। নীলয় এক দৃষ্টিতে অপারেশন থিয়েটারের লাল বাতিটার দিকে তাকিয়ে আছে। ওই একটা বাতি এখন তার জীবনের শেষ আশার আলো। আবার চরম আতঙ্কের উৎস। ঠিক তখনই ওটির দরজার সশব্দে খুলে গেল। নীলিমার বাবা হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালেন। নীলয় নিভাকে নিয়ে কোনো মতে টলমল পায়ে এগিয়ে এলো। ডাক্তার মাস্কটা খুলে কপালে জমে থাকা ঘাম মুছলেন। তার চোখে মুখে এক অদ্ভুত বিষাদ। ডাক্তার শান্ত কিন্তু গম্ভীর গলায় বলতে শুরু করলেন, দেখুন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু পেশেন্টের কন্ডিশন অত্যন্ত জটিল। ওনার বডি থেকে প্রায় 70% ব্লাড বেরিয়ে গেছে। এটা যে শুধু অ্যাটোপিক প্রেগনেন্সির কারণে ওনার ফ্যালোপিয়ান টিউবের ব্লাস্ট হয়েছে তা নয়, এর পেছনে আরও বড় কারণ আছে। সবচেয়ে বড় সমস্যা হয়েছে রক্তের গ্রুপ নিয়ে। নীলিমার রক্ত ছিল RH নেগেটিভ, কিন্তু ওনার গর্ভস্থ ভ্রূণের রক্ত ছিল RHB পজিটিভ। যখন ভেতরের টিউবটা ব্লাস্ট হয়েছে তখন মায়ের রক্ত আর সন্তানের রক্ত মিশে এক ভয়াবহ বিক্রিয়া তৈরি করেছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে অ্যারিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলা চলে। এর ফলে নীলিমার রক্তে এমন কিছু অ্যান্টিবডি তৈরি হয়েছে যা ওনার নিজের শরীরের কোষগুলোকে ধ্বংস করতে শুরু করেছে। সবাই পাথর হয়ে ডাক্তারের কথাগুলো শুনছিল। ডাক্তার একটু থেমে আবার বললেন, অপারেশন করার সময় আমরা ওনার ইউরেটাসের বিভিন্ন অংশে কিছু ক্যান্সারের সেলের অস্তিত্ব পেয়েছি। এই কারণে ইন্টারনাল ব্লিডিংটা এত ভয়াবহ আকার ধারণ করেছে এবং ভেতরের অর্গানগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সত্যি বলতে ওনার শরীরের ভেতরটা এখন অনেক বেশি ভঙ্গুর। নীলয় যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ক্যান্সার! নীলিমার শরীরে মরণ ব্যাধি বাসা বেঁধেছিল আর সে জানতেই পারল না। সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, ডাক্তার, এখন কি উপায়? ও কি ঠিক হয়ে যাবে না? ডাক্তার করুণ চোখে তাকিয়ে বলেন, আপাতত আমরা ওনাকে আইসিইউতে রাখছি, তবে সত্যি বলতে মেডিকেল সায়েন্সের হাতে এখন খুব একটা অপশন নেই। বাকিটা আপনাদের উপরওয়ালার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই করার নেই। ওনার লাইফ এখন সাপোর্ট আর মিরাক্কেলের উপর নির্ভর করছে। নীলয় টুকরে কেঁদে উঠল। সে পাগলের মতো ডাক্তারের হাত চেপে ধরে বলল, আমি কি একবার ওর সাথে কথা বলতে পারি? ও কি আমায় চিনতে পারবে? ডাক্তার বাধা দিয়ে বললেন, না, এই মুহূর্তে আইসিইউতে কাউকে যাওয়ার পারমিশন আমরা দিতে পারছি না। তবে কন্ডিশন যদি একটু ইমপ্রুভ করে বা পেশেন্ট যদি সেন্সে ফিরে আসে, আপনাদের কাউকে চায়, তবে আমরা অবশ্যই ডেকে নেব। এখন শুধু অপেক্ষা করুন। নীলয় করিডোরের দেওয়ালে পিঠ ঠেকিয়ে ধপ করে বসে পড়ল। তার চোখের সামনে নীলিমা সেই অভিমানী মুখটা ভেসে উঠেছে, যে নীলিমাকে সে সারা জীবন শাসনের আড়ালে ভালোবাসার চাদরে ঢেকে রাখতে চেয়েছে। সে আজ মৃত্যুর হিমশীতল ঘরে একা লড়াই করছে। আকাশ আর সবুজ দূরে দাঁড়িয়ে মাথা নিচু করে রইল। বীরত্বের সব গল্প আজ এখানেই মিলান। আজ কোনো মরণা অস্ত্র বা কোনো বুদ্ধি দিয়ে নীলিমাকে ফেরানো সম্ভব নয়। করিডোরের ওপাশ থেকে নিভার কান্নার আওয়াজটা আবার শোনা গেল। সে হয়তো বুঝতে পারছে তার মায়ের ফেরার পথটা ক্রমশ ঝাপসা হয়ে আসছে। সময়টা যেন আজ পাথরের মতো ভারী হয়ে থমকে গেছে।
করিডোরের দেওয়াল ঘড়ির কাঁটাটা কয়েক সেকেন্ড মিনিটে আর মিনিটে থেকে ঘন্টায় গড়াচ্ছে, কিন্তু প্রতিটা মুহূর্ত যেন এক একটা দীর্ঘ বছরের সমান। এভাবেই উৎকণ্ঠার তিনটি ঘন্টা পার হয়ে গেল। করিডোরে বিষণ্ণ স্তব্ধতা ভেঙে হঠাৎ আইসিইউর দরজা খুলে গেল। একজন নার্স দ্রুত পায়ে বেরিয়ে এসে ভিড়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আপনাদের মধ্যে নিলয় কে? পেশেন্টের জ্ঞান ফিরেছে, উনি ওনার হাজবেন্ড নিলয়কে ডাকছেন। মুহূর্তেই করিডোরের গুমট পরিবেশে যেন প্রাণের ছোঁয়া লাগলো। সবার চোখে মুখে এক চিলতে স্বস্তির আভা। নিলয় যেন এতক্ষণে নিঃশ্বাস নিতে পারল। সে দ্রুত নিভাকে তার মায়ের কোলে দিয়ে উঠে দাঁড়ালো। তার বুকটা তখন উত্তেজনায় আর ভয়ে ধকধক করছে। নিলয় আইসিইউর দরজার দিকে পা বাড়াতেই নার্স তাকে থামিয়ে দিয়ে বলেন, একটু দাঁড়ান। আইসিইউ এর ভেতরে যাওয়ার আগে আপনাকে হাসপাতালের নির্দিষ্ট প্রোটোকল মেনে আইসিইউ পোশাক আর মাস্ক পরতে হবে। ভেতরে জীবাণু সংক্রমণের ঝুঁকি আছে, তাই সাবধানতা জরুরি। নিলয় মাথা নেড়ে দ্রুত নার্সের কথা মতো আইসিইউর ড্রেস পরে নিল। নীল শার্টের উপর সেই জীবাণুমুক্ত পোশাকটা পরে সে যখন আইসিইউর ভেতরে ঢুকলো, তখন এক অদ্ভুত যান্ত্রিক শব্দে তার কান ঝাঝা করে উঠল। সারি সারি মনিটর আর কৃত্রিম অক্সিজেনের শোষ শব্দের মাঝে একটা বিছানায় শুয়ে আছে তার নীল। বিছানার পাশে যেতে নিলয় দেখল নীলিমার চোখ দুটো আধো বোঝা, নাকে মাস্ক আর শরীরে অজস্র নল লাগানো। নিলয় খুব শব্দপণে নীলিমার বরফ শীতল হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তার স্পর্শ পেতে নীলিমা খুব কষ্টে চোখের পাতাগুলো একটু খুলল। তার চাহনিতে এখন কোনো অভিমান নেই, আছে এক বুক হাহাকার আর কিছু না বলা কথা। নিলয় নিচু হয়ে নীলিমার কানের কাছে ফিসফিস করে বলল, নীল, আমি এসেছি। আমি তোর পাশেই আছি রে, তুই আমায় শুনতে পাচ্ছিস? নীলিমা খুব ক্ষীণ স্বরে প্রায় অস্পষ্ট কণ্ঠে কিছু বলার চেষ্টা করলো। নিলয় কান পেতে সেই শব্দগুলো শোনার চেষ্টা করছে। আইসিইউর সেই যান্ত্রিক যন্ত্রণার মাঝে এক দম্পতির এই মিলন যেন আজ এক ট্র্যাজেডির মহাকাব্য হয়ে দাঁড়িয়েছে। নিলয়ের স্পর্শ পেতে নীলিমা খুব কষ্টে চোখ মেলল। তার চোখের মণি দুটো স্থির হতে সময় নিল। নিলয়কে দেখতে পেয়ে নীলিমার চোখের কোণ দিয়ে এক ফোঁটা তপ্ত জল গড়িয়ে কানের লতিতে গিয়ে মিশল। সে খুব ক্ষীণ স্বরে মাস্কের ভেতর দিয়ে কিছু বলতে চাইল। নিলয় কাঁপা কাঁপা হাতে মাস্কটা একটু সরাতে নীলিমার ভাঙ্গা গলার গঙ্গানি শোনা গেল, নিলয়। নিলয় ওর কপালে মাথা ঠেকিয়ে ফুপিয়ে উঠল। সে অস্পষ্ট স্বরে বলল, আমি এখানে রে নীল, কিচ্ছু হবে না তোর। এই তো ডাক্তাররা বলেছে তুই ঠিক হয়ে যাবি। আমরা আবার নিভাকে নিয়ে ঘুরতে যাব। নীলিমা এক মিলান হাসি হাসল। সে জানে তার শরীরের ভেতরকার প্রদীপটা নিভে গেছে। সে খুব কষ্টে নিলয়ের আঙ্গুলগুলো আঁকড়ে ধরার চেষ্টা করে ফিসফিসিয়ে বলল, মিথ্যে মিথ্যে সান্ত্বনা দেবে না, আমি বুঝতে পারছি আমার সময় শেষ। নিলয়, আমি একটা কথা দাও তুমি। নিলয় কান্নায় ভেঙে পড়ে বলল, কি কথা দেব? তুই বল, আমি সব করব। তুই শুধু ফিরে আয় নীল। নীলিমা এক দীর্ঘশ্বাস ফেলল। তার প্রতিটি নিঃশ্বাসে তখন মৃত্যু যন্ত্রণা। সে নিলয়ের চোখের দিকে তাকে আকুতি ভরা গলায় বলল, আমার নিভা, ও তো বড্ড ছোট, ও তো কিচ্ছু চেনে না। ওকে আগলে রাখবে নিলয়। আমি না থাকলে ওর চুলে কে বেনি করে দেবে? ওকে কে আদর করে ঘুম পাড়াবে? তুমি কথা দাও, তুমি ওর মার বাবা দুটোই হবে। কখনো ওকে বুঝতে দেবে না ওর মা নেই। আমার মেয়েটা যেন কোনোদিন চোখের জলে না ফেলে। নিলয় কোনো উত্তর দিতে পারছিল না। তার গলা কান্না বুঝে আসছে। নীলিমা আবার নিলয়ের হাতটা একটু ঝাঁকিয়ে বলল, বলো, কথা দাও, যদি কোনোদিন অন্য কাউকে জীবনে আনো, দেখবে সে যেন আমার নিভাকে পর্ণা করে দেয়। নিভাকে তুমি রাজকুমারী করে রাখবে তো? আমার এই শেষ চাওয়াটুকু তুমি কি রাখবে না? নীলিমার চোখের জল তখন বাঁধ মানছে না। সে হাসপাতালে সিলিংয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করল, আল্লাহ, আর মাত্র কয়েকটা দিন সময় দেওয়া যেত না? আমি শুধু ওর হাতের ঘড়িটা দেখে যেতে চেয়েছিলাম। ওর জীবনের প্রতিটা বিশেষ মুহূর্তে আমি পাশে থাকতে পারলাম না। বলতে বলতে নীলিমার কণ্ঠস্বর আরও ক্ষীণ হয়ে এলো। তার ধরা হাতটা ধীরে ধীরে শিথিল হতে শুরু করলো।
মনিটরে হৃদস্পন্দনের গ্রাফটা অগোছালো হতে শুরু করেছে। নিলয় চিৎকার করে উঠল। নীল, নীল যাবি না, তুই এমন করতে পারিস না। নীলিমা শেষবারের মতো নিলয়ের চোখের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, নিভাকে দেখে রাখবে, ভালো থাকবে রাক্ষস। বলে নীলিমা চোখ দুটো ধীরে ধীরে বুজে এলো। আইসিউর সেই কর্কশ যন্ত্রটা দীর্ঘ এক শব্দ করে স্থির হয়ে গেল। বিফ। নিলয় নীলিমার বুকের ওপর মাথা রেখে চিৎকার করে কেঁদে উঠল। করিডোরের ওপাশে বসে থাকা 1.5 বছরের নিভা হয়তো তখনও জানে না তার জন্য মায়ের সেই রূপকথার গল্পগুলো আজ চিরতরে থেমে যেতে চলেছে। নিলয়ের বুক চেরা আর্তনাদ আইসিউর হিমশীতল নিস্তব্ধতাকে চোরমার করে দিল। সেই কর্কশ যান্ত্রিক বিফ শব্দের মাঝেই নিলয়ের গগন বিদারী চিৎকার শুনে ডাক্তার আর নার্সরা হুড়মুড় করে ভেতরে ছুটে এলেন। মনিটরের স্থির রেখাটা দেখেই ডাক্তারদের মুখ থমথমে হয়ে গেল। একজন নার্স দ্রুত এসে নিলয়কে জড়িয়ে ধরে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। স্যার প্লিজ শান্ত হন, আপনি বাইরে চলুন, আমাদের কাজ করতে দিন। নিলয় তখন হিতাহিত জ্ঞান শূন্য। সে নীলিমার নিথর দেহটা আঁকড়ে ধরে রাখতে চাইল, কিন্তু ডাক্তাররা তাকে জোর করে আইসিউর দরজার বাইরে বার করে দিলেন। দরজার ভারী পাল্লাটা সশব্দে বন্ধ হয়ে গেল। নিলয় আর নীলিমার মাঝখানে এক অলঙ্ঘনীয় দেওয়াল তুলে দেওয়া। বাইরে আসতে নিলয় টলতে টলতে গিয়ে আকাশকে জড়িয়ে ধরল। তার দু চোখ দিয়ে তখন শ্রাবণের ধারার মতো জল ঝরছে। বুক চেরা হাহাকারে করিডোরে বাতাস ভারী হয়ে উঠেছে। সে কঠিন হৃদয়ে নিলয়কে কেউ কখনো কাঁদতে দেখেনি। আজ সে এক অবোধ শিশুর মতো আকাশের বুকে মুখ লুকিয়ে আহাজারি করতে লাগলো। আকাশ, ও আমায় ছেড়ে চলে যেতে চায় রে। আমার নীল আমায় একা করে চলে যেতে চায়। আমি এখন কি নিয়ে বাঁচবো? আকাশ নির্বাক, তার নিজের চোখের জলও তখন বাদ মানছে না। সে শুধু নিলয়কে শক্ত করে ধরে রাখলো। নিলয়ের স্মৃতিপট তখন অঝরে কাঁদতে থাকা মেঘের মতো স্মৃতির পাতা উল্টাতে শুরু করলো। তার মনে পড়ল সে তখন ক্লাস 6-এ পড়ে, ধুলো মাখা শৈশব। ঠিক তখনই তাদের পাশের বাড়িতে ভাড়াটে হয়ে এসেছিল নীলিমারা। নীলিমা তখন সবে প্রথম স্কুলে ভর্তি হয়েছে। ছোট্ট তুলতুলে পরীর মতো দেখতে নীল। প্রথম দেখাতে নিলয় যেন তার হৃদয়ের সবটুকু মায়া ওই ছোট্ট মেয়েটার পায়ে সঁপে দিয়েছিল। নীল বড় হতে থাকলো আর নিলয়ের বুকের ভেতর বাড়তে থাকলো এক অদ্ভুত অধিকারবোধ। বিকেলবেলা যখন পাড়ার ছেলেরা খেলতে আসতো, নীল যদি অন্য কোনো ছেলের সাথে খেলতো, নিলয়ের রক্ত যেন গরম হয়ে উঠত। এক তীব্র হিংসা আর না বলা অভিমান তাকে কুড়ে কুড়ে খেত। সে মনে মনে ভাবত, কেন ও অন্য কারোর সাথে খেলবে? নীল শুধু আমার, ও শুধু আমার সাথে খেলবে, আমার কথা শুনবে। সেই ছেলে মানুষই রাগ, সেই অবুঝ অধিকারবোধ কখন যে গভীর ভালোবাসায় পরিণত হয়েছিল নিলয় নিজেও তার টের পায়নি। যে মেয়েটাকে সে আগলে রাখতে চেয়েছিল সারা জীবন, আজ সেই মেয়েটাই তাকে আগলে রাখার সব দায়িত্বভার দিয়ে অজানা দেশে পাড়ি দিতে চায়। নিলয় আকাশের শার্ট খামছে ধরে বিড়বিড় করতে লাগলো। ও তো শুধু আমার রে আকাশ, ও তো অন্য কারোর সাথে খেলতেও পারতো না। তাহলে আজ কেন আমায় ছাড়া একা ওই অন্ধকারের দেশে পাড়ি দিতে চায়? কেন ও আমায় সাথে থাকতে চায় না? আমি পাপী তাই? ওর মনে এত অভিমান আমাকে নিয়ে যে এখন সব ছেড়ে পালাতে চায়? নিলয়ের এই বুক ভাঙ্গা কষ্টের মাঝেও তাদের দুজনের নামের এক অদ্ভুত মিল যেন আজ এক ট্র্যাজেডির কাব্য হয়ে বাঁচতে লাগলো। নিলয়ের আকাশ জুড়ে ছিল যে নীলিমার মায়া, আজ সেই নীলিমা হারিয়েছে, রয়ে গেছে শুধু ছায়া। করিডোরের ওপাশে বসে থাকা নিভা তার বাবার এই রূপান্তরের কারণ বুঝল না, কিন্তু বাচ্চার অবুঝ মন হয়তো মায়ের বিচ্ছেদ টের পাচ্ছিল। বাচ্চার কান্নার আওয়াজ আর বাপের আহাজারি মিশে হাসপাতালের করিডোরটা যেন এক জীবন্ত কারবালা হয়ে দাঁড়িয়েছে। উপস্থিত কেউ কি পারছে এই কষ্ট সহ্য করতে? পরিবারের সকলের চোখ কি ভিজছে না এই নির্বাক বিচ্ছেদের দহনে? আইসিইউর বাইরে করিডোরের বাতাস তখন ভারী হয়ে আছে নিলয়ের কান্নায়। আকাশ তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু হঠাৎই নিলয়ের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন এলো। সে আকাশের বুক থেকে ছিটকে সরে দাঁড়ালো। তার চোখ দুটো তখন শুধু ভেজা নয়, বরং এক প্রচণ্ড অভিমানে লাল হয়ে উঠেছে। সে বদ্ধ দরজার ওপাশে শুয়ে থাকা নিথর নীলিমার উদ্দেশ্যে চিৎকার করে বলতে শুরু করলো, তুই এটা করতে পারিস না নীল, তুই বিশ্বাসঘাতক।
তুই আমার সাথে এভাবে বেইমানি করতে পারিস না। কত কথা দিয়েছিস আমায়, কত স্বপ্ন দেখিয়েছিস, সব ভুলে এখন নিজে পালানোর পায়তারা করছিস। তুই জানিস না তুই ছাড়া এই নিলয় এক মুহূর্তের জন্য নিঃস্ব। তুই ছাড়া আমার কেউ নেই রে নীল, কেউ নেই। নিলয়ের কণ্ঠস্বর এখন গলার শির ফুলিয়ে বেড়াচ্ছে। সে যেন এক উন্মাদ প্রেমিকের মতো দরজার ওপারে থাকা মৃত্যুর সাথে লড়াই করতে চাইছে। আমি গোটা দুনিয়া জ্বালিয়ে ছারখার করে দিতে পারি তোর জন্য, আর তুই আমাকে এই বিশাল পৃথিবীতে একা রেখে পালানোর রাস্তা খুঁজছিস। তুই জেনে রাখ নীল, তোর যদি কিছু হয় এই নিলয় কোনো বাধা মানবে না। তোর কবরের পাশের কবরটা হবে এই নিলয়ের। আমি রাখবো না তোকে দেওয়া কোনো কথা, মানবো না আর কোনো নিয়ম, দেখবো না কোনো পিছুটান। নিলয় এবার দেওয়ালে কিল মেরে চিৎকার করে উঠল। তার হাত দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। সে যেন রাগে আর অভিমানে ফেটে পড়ছে। তুই যে মেয়েকে আমার জিম্মায় রেখে পালাই পালাই করছিস, আমি কেন নেব তার দায়িত্ব? নিভা কি আমার একার মেয়ে? ওর চুলে কে বেনি করবে, ওকে কে স্কুলে পাঠাবে, সেসব কি আমি একাই করব? তুই কেন থাকবি না? তুই ছাড়া আমি তো একা পঙ্গু মানুষ। তুই আমায় পঙ্গু করে দিয়ে নিজের শান্তির ঘুম ঘুমাতে পারিস না নীল। ওর বলছি, উঠে আয়। তুই না এলে আমি এই হাসপাতালে শহর সব জ্বালিয়ে দেব। নিলয়ের এই হাহাকার আর উন্মত্তা দেখে হাসপাতালের নার্স আর কর্মীরা পর্যন্ত থমকে দাঁড়িয়ে গেল। তারা অনেক মৃত্যু দেখেছে, কিন্তু ভালোবাসার এমন হিংস্র আর কাতর হাহাকার তারা আগে কখনো দেখেনি। নিলয় আবার টলতে টলতে সশব্দে মেঝেতে বসে পড়ল। সে নিজের চুল খামচে ধরে বিড়বিড় করতে লাগলো। নিলয় তো সেই মোহনা, যার নীলিমা হলো শেষ ঠাই। সেই নীলিমা আজ মেঘে ঢাকা। নিলয়ের আর ফেরার পথ নাই। নিভা তখন দূরে দাঁড়িয়ে বড় বড় চোখে তার পাপাকে দেখছিল। সে বুঝতে পারছিল না তার পাপা কেন আজ এই শান্ত মায়ের ওপর এত রাগ করছে। সে শুধু দেখলো তার পাপা কাঁদছে, আর সেই কান্নার শব্দে যেন আকাশ ভেঙে পড়ছে। কেউ কি পারছে এই বিচ্ছেদের দহন সহ্য করতে, যেখানে এক প্রেমিক তার প্রেমিকার মৃত্যু মেনে নিতে না পেরে তাকেই বিশ্বাসঘাতক বলে ডাকছে? এর চেয়ে বড় হাহাকার আর কি হতে পারে? বলতে বলতে হঠাৎ নিলয় তার বুকের বাম পাশে হাত দিয়ে কুঁকড়ে গেল। তার শ্বাস প্রশ্বাস আটকে আসছে। মুখটা নীল হয়ে উঠল, চোখের মণি দুটো স্থির হয়ে সে মেঝের উপর ঢলে পড়তে লাগলো। আকাশ চিৎকার করে উঠল, নিলয়, নিলয় কি হয়েছে তোর? সবুজ রোদ আর আজিজ দ্রুত ছুটে এসে নিলয়কে মেঝেতে পড়ার আগেই ধরে ফেলল। রোদ পেশায় ডাক্তার না হলেও সে দ্রুত নিলয়ের পালস চেক করে দেখল। হার্টবিট অস্বাভাবিক। সে চিৎকার করে বলল, ডাক্তার, ইমার্জেন্সি, নিলয়ে মাইনর হার্ট অ্যাটাক হয়েছে, দ্রুত স্ট্রেচার নিয়ে আসুন। সবুজ নিলয়ের মাথাটা নিজের কোলের ওপর রেখে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, নিলয়, তুইও এমন করিস না ভাই, আমাদের উপর দয়া কর। নীল ঠিক হয়ে যাবে। তুইও কি আমাদের ছেড়ে যাবে? নীলে সুস্থ হলে ও কিভাবে এসব মেনে নেবে? সবুজ আর আজিজ মিলে নিলয়কে ধরাধরি করে অন্য একটা ট্রলিতে তুলল। রোদ দ্রুত ডাক্তারদের সাথে ভেতরে চলে গেল। করিডোরের এই বিভীষিকাময় পরিস্থিতিতে সবচেয়ে অসহায় হয়ে পড়ল 1.5 বছরের নিভা। সে এতক্ষণ এক কোণে দাঁড়িয়ে তার পাপার চিৎকার শুনছিল। এখন দেখলো তার পাপা অবচেতনের মতো টলিতে শুয়ে আছে, আর সবাই তাকে নিয়ে দৌড়াচ্ছে। নিভা আর সহ্য করতে পারল না। সে হাউমাউ করে কেঁদে উঠল। তার ছোট্ট পা দুটো দিয়ে সে টলি পেছনে দৌড়ানোর চেষ্টা করতে করতে আধো আধো গলায় চিৎকার করে উঠল, মা, পাপা, মা, তোমরা কেন এমন করতো? পাপা উঠতো, আমি মাতাবো। ও পাপা। নিভার এই বুকচেরা আর্তনাদ শুনে হাসপাতালের করিডোরে থাকা অচেনা মানুষগুলো চোখের জল ধরে রাখতে পারল না। ছোট্ট বাচ্চাটা কাউকে চেনে না, সে শুধু চেনে তার মা আর বাবাকে, কিন্তু আজ দুজনেই তার থেকে দূরে। সে কখনো ওটির দরজা ধাক্কা দিচ্ছে, আবার কখনো যেখানে পাপাকে নিয়ে গেছে সেখানে হাত বাড়িয়ে কাঁদছে। তার এই করুণ আহাজারি যেন আকাশের বুক চিরে দিচ্ছিল। আকাশ নিভাকে পাজাগলা করে কোলে তুলে নিল। নিভা আকাশের বুকে কিলচর মারতে মারতে বলতে লাগলো, দাদু, মাকে আনো, পাপা দাবো, মা দাও, ও মা।
সবুজ করিডোরের এক পাশে দেওয়ালে পিঠ দিয়ে বসে পড়ল। সে নিজের কান চেপে ধরল। বাচ্চার এই কান্না আর সহ্য করা যাচ্ছে না। আজ যারা আকাশ নিভাকে শান্ত করার বৃথা চেষ্টা করছিল, কিন্তু নিভার চোখের জল যেন আজ এক অভিশপ্ত শ্রাবণ হয়ে নেমেছে। করিডোরের বাতাসে তখন একটাই প্রতিধ্বনি, এক অবুঝ শিশুর মাতৃহারা আর পিতৃহারা হওয়ার এই অকাল হাহাকার। হাসপাতালে সেই করিডোরে তখন যমদূতের মতো নিস্তব্ধতা। একদিকে আইসিইউতে নিথর নীলিমা, অন্যদিকে টলিতে মাইনর হার্ট অ্যাটাক নিয়ে অচৈতন্য নিলয়। মাঝখানে 1-1.5 বছরের শিশু নিভা, যে আকাশের বুক খামছে ধরে ফুপিয়ে কাঁদছে আর থেকে থেকে মা পাপা বলে চিৎকার করছে। নিভাকে আগলে ধরে রাখতে গিয়ে আকাশের হঠাৎ করে ছেলের কথা মনে পড়ে গেল। নিভার এই বুকচেরা হাহাকার যেন তীরের মতো আকাশের পিতৃত্বকে বিদ্ধ করতে লাগলো। সে অনুভব করলো গত সারা রাত বীর তার বুকের উষ্ণতায় ছিল। বীরের প্রতিটি নিঃশ্বাস সে নিজের শরীরে অনুভব করেছে। আজ নিভা তার মায়ের জন্য যেভাবে ছটফট করছে, বীরও তো তার মাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। আকাশে মনে পড়ল সে এতদিন কতটা স্বার্থপরের মতো ভেবেছিল। সে ভেবেছিল মেঘলাকে ছেড়ে শুধু বীরকে নিজের কাছে নিয়ে নিবে, কিন্তু আজ নিভার এই দশা দেখে তার ভুল ভাঙল। মায়েরা ছাড়া এই ছোট্ট ছোট্ট কলিজাগুলো যে বাঁচে না। আর যদি সে বীরকে মেঘলার বুক থেকে টেনে আনে, তবে বীরও ঠিক এভাবে মাঝরাতে মা মা বলে আকাশ পাতাল এক করে কাঁদবে। বীরের সেই যন্ত্রণা তো আকাশ সহ্য করতে পারবে না, পারবে না, কারণ দুনিয়ার সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আকাশ বীরকে জীবন দিয়ে ভালোবাসে। আকাশ প্রথমবারের মতো নিজের ভেতরের এক তীব্র অপরাধ বোধ অনুভব করলো। তার চোখ দিয়ে জল গড়িয়ে নিভার চুলে গিয়ে পড়ল। সে নিভাকে আরও শক্ত করে নিজের বুকের সাথে পিষে ধরলো, মনে মনে বলতে লাগলো, আমি কতটা পাষাণ ছিলাম। নিজের রক্তের টান একটা মায়ের বুক খালি করতে চেয়েছিলাম। আজ এই নিভাকে দেখে বুঝতে পারছি সন্তানের কাছে মা মানেই পুরো পৃথিবী। বীরকে যদি আমার পূর্ণ অধিকার পেতে হয়, তবে মেঘলাকেও আমার আপন করে নিতে হবে। মেঘলা ছাড়া বীর অপূর্ণ, আর বীর ছাড়া আমি আকাশ তালুকদার ডানাহীন বাজ পাখি। আকাশের এই কঠিন উপলব্ধির মাঝেই করিডোরের রোদের চিৎকার শোনা গেল। ডাক্তাররা নিলয়কে শক দিচ্ছে, সিপিআর চলছে। আকাশ নিভাকে নিয়ে আইসিইউর জানালার কাছের ওপাশে গিয়ে দাঁড়ালো। তার চোখে তখন এক নতুন সংকল্প, সে কাউকে বিচ্ছিন্ন হতে দেবে না। অন্তত বীরের শৈশবকে সে নীলিমার মতো অকাল মেঘে ঢাকা পড়তে দেবে না। নিভা তখনও আকাশের শার্ট খামচে ধরে অস্পষ্ট স্বরে বলছে, দাদু, পাপা ওতো না, মা কোথায়? আকাশের বুকটা তখন ফেটে যাচ্ছিল। সে নিভার কপালে একটা তপ্ত চুমু খেয়ে মনে মনে বলল, তোর পাপা উঠবে না, ওকে উঠতেই হবে। এই অসমাপ্ত গল্পটা এইভাবে শেষ হতে পারে না। হাসপাতালে সেই দম বন্ধ করা পরিবেশ থেকে নিভাকে নিয়ে আকাশ বাইরে বেরিয়ে এলো। সন্ধ্যার হালকা ঠান্ডা বাতাসে নিভার ক্লান্তি দিতে আকাশের কোলেই গভীর ঘুমে তলিয়ে গেছে। ওর ছোট্ট নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে আকাশের বুকটা ফেটে যাচ্ছে। ভেতরে থাকলে এই কান্নাকাটি আর যান্ত্রিক শব্দে বাচ্চাটা আরও অসুস্থ হয়ে পড়তো। আকাশ ওকে শক্ত করে জড়িয়ে ধরে হাসপাতালে বাইরে এক শান্ত কোণে এসে দাঁড়ালো। এদিকে নীলের অবস্থা এখন স্থিতিশীল। ডাক্তাররা জানিয়েছেন অতিরিক্ত মানসিক চাপে ওর হার্টে যে মাইনর অ্যাটাক হয়েছিল সেটা সামাল দেওয়া গেছে। আপাতত ওকে কড়া ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখা হয়েছে, যাতে ওর মস্তিষ্ক কিছুটা বিশ্রাম পায়। নীলয় এখন এক গভীর তন্দায়, যেখানে হয়তো সে নীলিমাকে নিয়ে কোনো সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখছে। তবে মিরাক্কেল বা অলৌকিক কিছু একটা ঘটে গেছে নীলিমার ক্ষেত্রে। যে বিপ শব্দে সবে ভেবেছিল সব শেষ, আসলে অত্যাধিক রক্তক্ষরণ আর শকের কারণে নীলিমার সাময়িকভাবে ক্লিনিক্যাল ডেথ বা গভীর অবচেতন অবস্থায় চলে গিয়েছিল। কিন্তু ডাক্তারদের আপ্রাণ চেষ্টায় তার হৃদস্পন্দন ফিরে এসেছে। তবে বিপদ এখনও কাটেনি। দ্বিতীয় দফায় নীলিমাকে আবার অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছিল। ডাক্তাররা দেখলেন ক্যান্সারের সেলগুলো জরায়ুর ভেতর ছড়িয়ে পড়েছে এবং সেখান থেকেই অবিরাম রক্তক্ষরণ হচ্ছে। নীলিমাকে বাঁচাতে হলে এই অংশটি শরীর থেকে সরিয়ে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই জটিল অস্ত্রোপচারকে বলা হয় হিস্টেরেক্টমি। নীলিমার জীবন বাঁচাতে ডাক্তাররা তার জরায়ু বা ইউটেরাস সম্পূর্ণভাবে কেটে বাদ দিয়ে দিয়েছেন।
এর মানে হলো নীলিমা হয়তো বেঁচে ফিরবে, কিন্তু সে আর কোনোদিন মা হতে পারবে না। তার মাতৃত্বের স্বপ্ন চিরতরে ওই অপারেশন থিয়েটারের দেওয়ালে থমকে গেল। আকাশ জানালার বাইরে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সে ভাবছে নীলিমা যখন সুস্থ হয়ে জানবে সে তার অনাগত সন্তানকে হারিয়েছে এবং আর কোনোদিন মা হতে পারবে না, তখন সে নিজেকে কিভাবে সামলাবে। আর নীলয়, যে তার নীলকে ফিরে পাওয়ার জন্য উন্মাদের মতো চিৎকার করছিল, সে কি নীলিমার এই অপূর্ণতা মেনে নিয়ে তাকে আগের মতো ভালোবাসতে পারবে? নিয়তি বোধহয় এভাবেই আমাদের পরীক্ষা নেয়, একদিকে প্রাণের স্পন্দন ফিরে আসার আনন্দ, অন্যদিকে এক চিরস্থায়ী শূন্যতা। হাসপাতালের বারান্দায় যখন বিষণ্ণ আলো বিদায় নিচ্ছে, ঠিক তখনই আকাশের ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল চাঁদের নাম। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে কলটা রিসিভ করলো। ওপাশে চাঁদকে বেশ চিন্তিত দেখাচ্ছে। আকাশ ক্লান্ত গলায় জিজ্ঞেস করলো, কি রে চাঁদ, কি ব্যাপার? এই সময় ফোন করলি যে, কোনো সমস্যা? চাঁদ ওপাশ থেকে ব্যাকুল হয়ে পড়ল। ভাইয়া, রোদ ভাইয়া কেন ফোন তুলছে না? ছোট ভাবি খুব টেনশন করছিল। রোদ ভাইয়াকে না পেয়ে তোমাকে ফোন দিলাম। নীলিমা আপু কেমন আছে গো? অপারেশন কি শেষ হয়েছে? আকাশ আইসিইউর জানালার দিকে একবার তাকিয়ে শান্ত হয়ে বলল, হ্যাঁ, নীলিমা এখন স্থিতিশীল। বড় একটা ঝড় হয়ে গেছে, ওর হিস্টেরেক্টমি করতে হয়েছে। রোদ হয়তো এখন নিলয়ের সাথে কেবিনের ভেতরে আছে। নিলয়েরও একটু শরীর খারাপ করেছিল, তাই হয়তো ফোন রিসিভ করতে পারছে না। কথাটা শেষ করতে না করতেই ফোনের ওপাশ থেকে একটা অতি পরিচিত ছোট্ট কণ্ঠস্বর ভেসে এলো। সেই কণ্ঠ শুনে আকাশের হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। বীর, ওর কলিজার টুকরো বীরের গলার আওয়াজ। বীর আধো আধো গলায় অভিমানে বুক ফেটে যাওয়া স্বরে মেঘলার উদ্দেশ্যে বলছে, মা, তুমি কেন আমার সাথে কথা বলতো না? বিল খুব তোলে, সরি বলতে তো। বিল আর কোনোদিন এরকম করবে না। মা, কথা বলো। বিল এখন তুদু খাবে, কথা বলো না কেন? এবার গাল ফুলিয়ে মেঘলার শাড়ি ধীরে টানাটানি করতে করতে বলল, তিত আতে কথা বলতে হবে না, শুধু তুতুটা দাও মা। ছেলের এই অবুঝ আবদার আর মেঘলার ওপর ওইটুকু বাচ্চার অধিকার বোধ দেখে আকাশের ঠোঁটের কোণে অজান্তেই এক চিলতে হাসি ফুটে উঠল। এত মৃত্যু শোক আর যন্ত্রণার মাঝেও বীরের ওই কণ্ঠস্বর যেন এক পশলা বৃষ্টির মতো কাজ করলো। আকাশ চাঁদকে জিজ্ঞেস করলো, তুই কি ওদের ফ্ল্যাটে আছিস? ভাইয়া। কথা শেষ হতে না হতেই ফোনের ওপাশ থেকে মেঘলার রাগী গলা ভেসে এলো। সে বীরকে শাসন করতে করতে বলছে, একদম চুপ, একটা থাপ্পড় দেবো তোকে। তোর জন্য আজ আমার এই অবস্থা হয়েছে। আর এখন বড্ড দুদু খুঁজতে এসেছিস। হ্যাঁ, প্রয়োজন পড়লে অমনি মায়ের কাছে ছুটে আসিস, আর যখন দুষ্টুমি করিস তখন মনে থাকে না। এসব বদমাইশি তোকে কে শিখিয়েছে রে? একদম শান্তি দিস না আমায়। আকাশ ভুরকুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে চাঁদ, ওভাবে চিৎকার করছে কেন? চাঁদ দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, আর বলো না ভাইয়া, বীর মাংসের লোভে ডাইনিং টেবিলে উঠতে গিয়ে পড়ে যাচ্ছিল। ভাবি ওকে বাঁচাতে গিয়ে মেঝের পানিতে পা পিছলে আচার খেয়েছে। ঠিক সেই সময় টেবিলের কিনারায় রাখা গরম ডালের বাটিটা সরাসরি ভাবির পেটের উপরে পড়ে জায়গাটা পুরো পুড়ে গেছে। তার উপরে জ্যোৎস্না আপু যখন পানি দিচ্ছিল, বীর তখন কোত্থেকে ওই মোটা সামারসেল টাইপ ট্যাপটা টেনে নিয়ে এসেছে। পানির স্পিড এত বেশি ছিল যে ওই তোরে ভাবের পুরো জায়গায় চামড়া উঠে একদম সাদা মাংস বেরিয়ে গেছে। আকাশের কপালে ভাঁজ পড়ল। সে বিড়বিড় করে বলল, কি একটা বধ হয়েছে ছেলেটা। আমি এমনি এমনি ওকে হাইড্রোলিক প্রেশার ইঞ্জিনিয়ার বলি না। পানির স্পিড আর নিশানায়ও তো জানতো জমদূত। সকালে আমার কানের মধ্যে লালবাতি জ্বালিয়ে দিয়েছে, আর এখন ওর মায়ের এই অবস্থা করলো। চাঁদ হেসে বলল, হ্যাঁ ভাইয়া, ও এখন মায়ের কাছে সরি বলছে ঠিকই, কিন্তু দুষ্টুমি তো থামছে না। খাবার খাবে তাই এমন করছে। আকাশ স্তব্ধ হয়ে শুনছিল। একদিকে নীলিমার মাতৃত্ব হারানোর হাহাকার, আর অন্যদিকে মেঘলা সেই মাতৃত্বের পূর্ণতা, যেখানে মা পুড়ে গেলেও সন্তান তার আঁচল ছাড়ে না। আকাশে মনে হলো মেঘলা হয়তো তার বীরের জন্য জীবন দিতে পারে, আর সে কিনা চেয়েছিল সেই মা ছেলের মাঝে দেওয়াল তুলতে। হাসপাতালের করিডোরে এক কোণে আকাশ স্তব্ধ হয়ে বসে আছে। পাশে রাখা একটা আধা খাওয়া নীল পাখি বিস্কুটের প্যাকেট, ওটা দিয়ে নিভাকে একটু কিছু খাইয়ে শান্ত করার চেষ্টা করছিল সে। নিভা এখন আজিজের কোলে কাঁদতে কাঁদতে কখন যে বাচ্চাটা আজিজের শার্টের কলার শক্ত করে ধরে ঘুমিয়ে পড়েছে কেউ টেরই পায়নি।
ওর ফোলা চোখের পাতা আর ভেজা গাল দেখে যে কারোর বুক ফেটে যাবে, ঠিক সেই সময় করিডোর দিয়ে এগিয়ে এলো রোদ আর সবুজ। ওদের দুজনকে দেখা মাত্রই আকাশ বসা থেকে উঠে দাঁড়ালো। ওর চোখে মুখে রাজ্যের ক্লান্তি আর উদ্বেগ। সে সরাসরি ওদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তোরা দুজন এখন বাড়ি যা, এখানে ভিড় বাড়িয়ে লাভ নেই। তাছাড়া সবুজ, তো নিজে অসুস্থ, এখনো ঠিকভাবে সুস্থ হস নাই। হাসপাতাল থেকে এখন এসছিস। আকাশের কথায় সায় দিয়ে আজিজের কোল থেকে নিভাকে একটু সামলে নিয়ে বলল, হ্যাঁ আকাশ ভাই ঠিকই বলেছে। সবুজ রোদ তোরা দুজন এবার বাড়ি যা, সাথে করে নীলিমার ছোট ভাই আর ভাবিকে নিয়ে যা। ওরাই বরং বাড়ি গিয়ে নিভাকে সামলাবে। বাচ্চাটা এখানে থাকলে এই গুমট পরিবেশে আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। এমনিতে ও কারো কাছে যেতে চাচ্ছে না, অনেক কষ্টে শান্ত হয়েছে। সবুজ কিছু বলতে চেয়েও থেমে গেল। পরিস্থিতিটা আসলেই কেমন যেন থমথমে। এখনও নীলিমা বা নীলয় কারোর জ্ঞান ফেরার খবর মেলেনি। আইসিইউর সেই গন্ধ, দরজার ওপাশে কি হচ্ছে কেউ জানে না। এই অনিশ্চয়তার মাঝে নিভাকে নিয়ে এখানে পড়ে থাকাটা সত্যি বোকামি। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে বাইরের অন্ধকারের দিকে তাকালো। মনে মনে ভাবছে, এই দীর্ঘ রাতটা শেষ হয়ে কবে যে এক চিলতে ভোরের আলো ফুটবে। নিয়তি কি নীল আর নীলয়কে আবার সেই আগের জীবনে ফেরার সুযোগ দেবে, নাকি এই মেঘলা আকাশ চিরতরে অন্ধকার হয়েই রয়ে যাবে। হাসপাতালে সেই অভিশপ্ত কালো রাতটা অবশেষে পেরিয়ে গেছে। জানালার ওপাশে ভোরের এক চিলতে ফ্যাকাশে আলো ফুটে উঠল। করিডোরে গুমট ভাবটা যেন এখনো কাটেনি। নতুন দিনের সূচনা হয়েছে ঠিকই, কিন্তু নীলয় আর নীলিমার ভাগ্য এখনও সেই আইসিইউর দরজার ওপাশেই বন্দী। এখনও কারোর জ্ঞান ফেরার সুসংবাদ আসেনি। সবুজ আর রোদ এরই মধ্যে নিভাকে নিয়ে ওর মামা মামির সাথে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। নিভার এই বিধ্বস্ত অবস্থায় এখানে থাকাটা ওর ছোট্ট শরীরের উপর বড় ধকল হয়ে যেত। আকাশ আর আজিজ এখন হাসপাতালে করিডোরে অতন্দ্র প্রহরীর মতো জেগে আছে। সাথে আছে নীলয় ও নীলিমার পরিবারের কয়েকজন ভেঙে পড়া মানুষ। সকালে রাউন্ডে এসে ডাক্তার আসার কথা শুনিয়েছেন। নীলিমার শরীরে এখন বড় কোনো জটিলতা নেই, শুধু জ্ঞান ফেরার অপেক্ষা। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শরীরটা বড্ড বেশি নিস্তেজ হয়ে গিয়েছিল। নতুন যে রক্ত দেওয়া হয়েছে সেটা শরীরের রক্তকণিকাগুলোর সাথে খাপ খাইয়ে নিতে কিছুটা সময় লাগছে। বিজ্ঞানের ভাষায় একে অ্যাডাপ্টেশন পিরিয়ড বলা হয়। শরীরটা ধাতস্থ হলে হয়তো নীলিমা আবার চোখ মেলবে। অন্যদিকে নীলয়ের অবস্থাও এখন স্থিতিশীল। ওর সেই উন্মাদনা আর বুকচেরা হাহাকার দেখে ডাক্তাররা এক প্রকার বাধ্য হয়ে কড়া ঘুমের ইঞ্জেকশন দিয়েছিলেন। সেই ওষুধের প্রভাবই সে এখন গভীর ঘুমে আচ্ছন্ন। নীলয়ের হাতটা কাল রাতে এক চরম বিপদের মুখে দাঁড়িয়েছিল। অতিরিক্ত মানসিক চাপ আর শক সহ্য করতে না পেরে হার্টে যে সমস্যা দেখা দিয়েছিল, তার জন্য এখনও শরীরের পূর্ণ বিশ্রামের প্রয়োজন। চারিদিকে জীবাণুনাশকের কড়া গন্ধ আর ট্রলির যান্ত্রিক আওয়াজ। আজিজ পাশে এসে দাঁড়িয়ে কাঁধে হাত রাখলো আকাশের। কারো মুখে কোনো কথা নেই, এখন শুধু সময়ের সাথে লড়াই। এক বুক প্রার্থনা আর দীর্ঘশ্বাস নিয়ে সবাই তাকিয়ে আছে ওই বন্ধ কেবিনের দিকে। কখন একজোড়া চোখ মেলে তাকাবে কেউ, আর এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। হাসপাতালের জানালার কাছ পেয়ে বিকেলের মিলান রোদটা যখন করিডোরে আশ্রে পড়ল, ঠিক তখনই অপেক্ষার অবসান ঘটল। আইসিইউর ভেতর থেকে খবর এলো নীলিমার জ্ঞান ফিরেছে। দীর্ঘ এক নিঝুম যুদ্ধের পর সে অবশেষে চোখ মেলেছে। তবে ডাক্তাররা কড়া হুঁশিয়ারি দিয়েছেন, শরীর এখনও বড্ড দুর্বল, কথা কম বলতে হবে আর এক এক করে দেখা করতে হবে। সবার আগে ভেতরে গেলেন নীলিমার মা। ধীরপায়ে কেবিনে ঢুকে দেখলেন সাদা চাদরে ঢাকা নীলিমা একদম নিস্তব্ধ হয়ে শুয়ে আছে। ওর মুখটা ফ্যাকাশে, দু চোখে যেন এক আকাশ ক্লান্তি। আধোবাজার চোখে সে তাকিয়ে আছে দরজার দিকে। হয়তো সে ভেবেছিল চোখ মেলতে সেই চেনা মানুষটাকে দেখবে, যার শাসন আর ভালোবাসার আড়ালে সে নিজেকে সারা জীবন খুঁজে পেয়েছে। কিন্তু নীলয়কে না দেখে ওর চোখ এক চিলতে বিষাদে ঘনিয়ে এলো। মা পাশে গিয়ে বসতে নীলিমা খুব ক্ষীণস্বরে কোনো মতে চোখ খুলে তাকালো। মা ওর কপালে হাত রেখে ভেজা গলায় জিজ্ঞেস করলেন, এখন কেমন আছিস রে মা? আলহামদুলিল্লাহ, সব আবার ঠিক হয়ে যাবে, তুই শুধু একটু শক্ত হ। নীলিমা কোনো উত্তর দিল না। শরীরের সবটুকু শক্তি সঞ্চয় করে সে শুধু একটা কথাই ফিস ফিস করে জিজ্ঞেস করলো,
মা, নিলয় কই? মা থমকে গেলেন। কি উত্তর দেবেন তিনি? তার নিজের জামাই যে পাশের কেবিনে মরণপূর্ণ হয়ে পড়ে আছে, সে কথা এই মুহূর্তে মেয়েকে বলা মানে তাকে আবারও মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। তিনি চোখের জল আড়াল করে কথা ঘোরানোর চেষ্টা করলেন। ও আছে রে মা, ও তো সারা রাত এখানেই ছিল, এখন একটু কাজে বাইরে গেছে। তুই আগে নিজের শরীরের দিকে তাকা। কিন্তু মায়ের কণ্ঠে সেই অস্বাভাবিকতা নীলিমার নজর এড়ল না। সে আবারও আকুতি ভরা গলায় বলল, নিলয় আর নিভা কই মা? ওদের একবার ডাকো না, আমি নিভাকে দেখতে চাই। হাসপাতালে সেই গুমট নিস্তব্ধতায় নীলিমার এই সহজ প্রশ্নটা যেন তীরের মতো সবার বুকে বিঁধতে লাগলো। নীলিমার এই অবস্থা দেখে ছেলেটা মৃত্যুর দরগড়া পর্যন্ত চলে গেছিল, তাই সে আজ পাশে নেই। এই চরম সত্যটা আড়াল করা যে কতটা কঠিন তা কেবল ওই মাই বুঝতে পারছিলেন। বিকেলের মিলান আলোটা যখন আইসিইউর জানালার কাজ ছুঁয়ে ভেতরে ঢুকছে, তখন নীলিমার কেবিনে এক একে পরিবারের সবাই আসতে শুরু করলো। বাপের বাড়ির লোকজন, শ্বশুরবাড়ি, আত্মীয় স্বজন, সবার চোখে এক চিলতে স্বস্তি আর একরাশ বিষাদ। নীলিমা নিস্তেজ হয়ে শুয়ে আছে, শরীরের প্রতিটি কোষে যেন হাজার বছরের ক্লান্তি। তাকে দেখলেই বোঝা যাচ্ছে সে এক জীবন মরণ যুদ্ধ জয় করে ফিরেছে। সবাই পাশে এসে দাঁড়াচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কে বলছে, কেমন আছিস রে মা, শরীরটা কি এখন একটু হালকা লাগছে? কেউ বা আবার আলহামদুলিল্লাহ বলে সৃষ্টিকর্তার কাছে শুকর আদায় করছে। কিন্তু নীলিমার কান যেন এই সান্ত্বনার কথাগুলো শুনতে চাইছে না। তার চোখ দুটো দরজার দিকে স্থির হয়ে আছে। সবাই আসছে, সবাই কথা বলছে, কিন্তু সেই মানুষটা কেন আসছে না, যাকে এক পলক না দেখলে নীলিমা নিঃশ্বাস নিতে কষ্ট হয়। সবাই যখন তার কৌশল জানতে ব্যস্ত, নীলিমা খুব ক্ষীণ স্বরে কোনো মতে জিজ্ঞেস করলো, মা, নিলয় কই? ও কেন আসছে না? ও কি আমার উপর খুব রাগ করে আছে? কেবিনের ভেতরের উপস্থিত সবার মধ্যে এক মুহূর্তের জন্য যেন বিদ্যুৎ খেলে গেল। কারো মুখে কোনো কথা নেই। ডাক্তার কড়া নির্দেশ দিয়েছেন নীলিমাকে কোনোভাবে মানসিক চাপ দেওয়া যাবে না। তার শরীরে এখন শুধু রক্ত বইছে। এই অবস্থায় কোনো দুঃসংবাদ বা উত্তেজনা তার জন্য প্রাণঘাতী হতে পারে। নীলিমার শাশুড়ি মা চোখ মুছে কোনো মতে বললেন, ও আছে রে মা, ও তো সারা রাত এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করেনি, এখন একটু বাইরে গেছে দরকারে। তুই আগে নিজের শরীরের দিকে তাকা। নীলিমা বিশ্বাস করলো না। তার মন বলছে কোথাও কোনো একটা বড় গন্ডগোল হয়েছে। সে আবার তার মেজ ভাইয়ের হাত চেপে ধরে ফিস ফিস করে বলল, নিভা কই রে? আমার বাচ্চাটা কোথায়? ও তো আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। ওর মেজ ভাই মাথা নিচু করে জানালো যে নিভাকে নিয়ে রোদ আর সবুজ দিনাজপুরের বাড়ি চলে গেছে। নীলিমার চোখ দুটো সঙ্গে সঙ্গে জলে ভরে উঠল। সে অবাক হয়ে বলল, কেন? নিভাকে কেন নিয়ে গেল? ওর পাপা কোথায় গিয়েছিল যে ও একটা বাড়িতে চলে গেল? নিলয়কে আগলে রাখিনি কেন? নীলিমার বড় ভাই পাশ থেকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাড়াতাড়ি বলে উঠল, আরে না না নীল, তুই ভুল বুঝছিস। নীলয় তো কাল থেকে এক মুহূর্তের জন্য নিভাকে কোল থেকে নামায়নি। কিন্তু তুই তো জানিস হাসপাতালের এই পরিবেশ বাচ্চাদের জন্য কতটা খারাপ। সারাক্ষণ কান্নাকাটি, ওষুধের গন্ধ, বাচ্চাটা একদম অসুস্থ হয়ে পড়ছিল। আর নিলয়কেও তো অনেক ছোটাছুটি করতে হচ্ছে, ব্লাড জোগাড় করা থেকে শুরু করে ডাক্তারদের সাথে কথা বলা। ও একা কত দিকে সামলাবে, তাই আমরাই জোর করে ওকে পাঠালাম। নীলিমা তবুও শান্ত হতে পারল না। সে অস্পষ্ট স্বরে বলল, নিভা কিভাবে থাকবে ওখানে? ও তো আমাকে আর ওর পাপা ছাড়া কাউকে চেনে না। ও কি কাঁদছে না মা? ও কি দুধ খেয়েছে? শাশুড়ি মা ওর কপালে চুমু খেয়ে বললেন, সবাই আছে রে মা ওর কাছে, ছোট ভাবি আছে, রোদ আছে, ও ঠিকই চিনে যাবে। তুই চিন্তা করিস না, বাচ্চা মানুষ তো, একটু আদর পেলেই সব ভুলে যায়। তুই শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ, তারপর আমরা সবাই মিলে তোকে আর নিভাকে নিয়ে বাড়ি যাব। নীলিমা আর কিছু বলল না। সে শুধু স্লিংয়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল। সবার চোখে মুখে এক অদ্ভুত লুকোচুরি দেখতে পাচ্ছে। সবাই বলছে নিলয় আছে, নিলয় আসবে, কিন্তু নীলিমার মন বলছে এই করিডোরের কোথাও হয়তো তার নিলয় কোনো এক বিপদের সাথে লড়াই করছে। পরিবারের সবাই যখন এক একে বেরিয়ে এলো, দরজার বাইরে দাঁড়িয়ে থাকা আকাশ আর আজিজ দেখলো নীলিমার মা ডুকরে কেঁদে উঠলেন।
এক মায়ের কাছে তার মেয়ের এই অসহায় প্রশ্নগুলোর উত্তর দেওয়া কতটা কঠিন তা আজ এই হাসপাতালের দেওয়ালগুলো সাক্ষী হয়ে রইল। পরিবারের সবাই এক একে কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর সেখানে ঢুকলো আকাশ আর আজিজ। আজিজ ঢুকে দাঁত বের করে একটা চওড়া হাসি দিল, যেন কিছুই হয়নি, সব একদম স্বাভাবিক। সে নীলিমার বেডের পাশে গিয়ে আয়েশ করে দাঁড়িয়ে বলল, কি রে নীলপরি, আমাদের ছেড়ে একদম না ফেরার দেশে যাওয়ার টিকিট কেটে ফেলেছিলি যে শেষমেশ টিকিট ক্যান্সেল করে ফেললি। আকাশ পাশে থাকা একটা টুল টেনে নিয়ে বসলো। নীলিমার ফ্যাকাশে মুখে তাকিয়ে বলল, কেমন আছিস রে নীল? শরীরটা এখন কেমন লাগছে?